ভাই একটা ফুচকার দোকানে নিয়ে চলেন, 2 প্লেট ফুচকা খাবো। মঈন আজলানের দিকে ফিরে চাইলো। তিথি বলল, আমি যেটা বলছি সেটা করুন। স্যার, এইসব তেল চিটচিটে ফুচকা খাবে তুমি? হ্যাঁ খাবো, তুমি চলে যাও, আমি ভাইয়ার সাথে ফিরবো। আমি খেতে দেব না তোমাকে। শুধু নিজের চিন্তা করছো, বেবির চিন্তাও করতে হবে তোমাকে। ও আমাকে গুঁতো মেরে বলছে ফুচকা খেতে, বলছে মা মা, এরকম সুযোগ আর পাবে না। মঈন ঠোঁট টিপে টিপে হাসতে লাগলো। আজলান বলল, ও গুঁতো মারবে কি করে? সেটা তুমি বুঝবে কি করে? তুমি কখনো মা হয়েছো নাকি কখনো হবে? মেহবুব, তোমাকে আমি ওয়ার্ন করছি, এগুলো অস্বাস্থ্যকর খাবার। তিথি ফিসফিসিয়ে বলল, তোমার চুমুর চাইতে স্বাস্থ্য করাচ্ছে। আজলান চুপ করে রইল। তিথি বলল, ভাইয়া চলেন। মঈন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। স্যার কিছু বলেনি দেখে সে ফুচকার দোকানের সামনে গিয়ে গাড়ি থামালো। তিথি সবার আগে নেমে গিয়ে ফুচকা তার জন্য আর মঈনের জন্য ফুচকা অর্ডার দিল। আজলান গাড়ি থেকে নেমে চারপাশ পর্যবেক্ষণ করতে ব্যস্ত। দোকানের ভেতরটা কেমন, কিভাবে বানাচ্ছে, কি দিয়ে বানাচ্ছে, সব জিনিস লক্ষ্য করছে বেশ সূক্ষ্মভাবে। তিথি খেতে খেতে তাকে দেখলো। এত সুন্দর পুরুষ মানুষকে সে ভালো টালো বাসতে পারেনি কেন? অথচ তার মতো কালো ভুসকি কি এর মতো কাউকে পাওয়ার যোগ্যতা রাখে? কথায় আছে না, কপালে থাকলে সে অটোমেটিক্যালি চলে আসে। আজলান শেখও তার জীবনে অটোমেটিক্যালি চলে এসেছে। তাই বোধহয় তাদের মধ্যে সংসার করাটা জরুরি হয়ে পড়েছিল, ভালোবাসা নয়। মঈন আজলানের উদ্দেশ্যে বলল, স্যার খেয়ে দেখতে পারেন, দারুণ। তুমিও ওর সাথে তাল মিলাচ্ছ? এসব খেলে পেটে গ্যাস হয়। তিথি টুলের উপর বসে খেতে খেতে বলল। এত স্বাদ কে? আজলান তার দিকে চাইতেই তিথি বাড়িয়ে দিয়ে বলল, একটা খাবে, পেটে সব গ্যাস ট্যাস ফুরফুর করে বেরিয়ে যাবে কাল সকালে। খাওয়ার সময় বিষম উঠে গেল মঈনের। আজলান মুখ ফিরিয়ে নিয়ে দোকানিকে ধমকে বলে উঠল। এই তোরা গ্লাভস পরিস না কেন? দোকানি হেসে উঠে বলল, কে ভাই, এসব জেনে আপনি কি করবেন? গ্লাভস ছাড়া হাত দিয়ে সবাইকে খেতে দিচ্ছিস, আবার শসা ডিমগুলো হাত দিয়ে ধরছিস, তেঁতুলগুলো হাত দিয়ে কসলাচ্ছিস। এসব স্বাস্থ্যকর? মানুষকে মজার জিনিস খাওয়াচ্ছিস নাকি বিষ? আরে ভাই, জ্ঞান দিয়েন না তো। অনেক বছর ধরে দোকানটা চলতেছে, আপনার সমস্যা হলে খাইয়েন না, ব্যাস। পুলিশ এসে দোকানটা উড়িয়ে দিলে ভালো হবে। প্লেটগুলো তো ভালো করে ধুয়ে মুছে রাখিস না। এখানে এত মাছি কেন? দোকানি বিরক্তিকর গলায় বলল। আরে ভাই, কি সমস্যা আপনার? না খাইলে না খান, আপনার জ্ঞান শোনার জন্য আমরা বসে নাই। পুলিশ অনেকবার আসছে, ওরাও চটপটি ফুচকা খেয়ে দিয়ে নিজেদের বউদের জন্য নিয়ে গেছে। আমি ঝামেলা বাঁধাচ্ছি? তিথি ফুচকা মুখে পুড়িয়ে দ্রুত গিলে ফেলে আজলানকে বলল। এখানে ঝামেলা করো না প্লিজ। আজলান তাকে সরিয়ে দিয়ে বলল, এখনো ঝামেলার কি দেখলে ডার্লিং? অনেক কিছু দেখার বাকি আছে এখনো। দোকানি তিথিকে বলল। আপা, টাকা দিয়ে যান। মঈন এসে কিছু বলতে যেতেই আজলান বলল, তুমি কথা বলবে না? মেহবুব, গাড়িতে যাও। কি করবে তুমি? আজলান পায়চারি করতে করতে রাস্তার একপাশে চলে গেল। ফুচকার টাকা মঈন শোধ করে দিল। তিথিকে বলল, আপনি বসুন, আমি স্যারকে নিয়ে আসছি। প্রায় 10-12 মিনিটের মতো গাড়িতে বসে রইল তিথি। তন্মধ্যে একটা গাড়ি থেকে কয়েকটা লোক নেমে এলো। গায়ে ক্যাজুয়াল ফুল হাতে সাদা শার্ট আর কালো প্যান্ট। আজলান একপাশে দাঁড়িয়ে রইল, পকেটে হাত গুজে। লোকগুলোর সাথে শুধু দৃষ্টি বিনিময় হলো তার। সবাই দোকানের সামনে ভিড় জমালো। তিথি আজলানকে গিয়ে বলল, ওরা কারা? ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে এসেছে। তিথি অবাক কণ্ঠে বলল, কোনো দরকার ছিল এসবের? কত বড় বেয়াদব সে, আর সাহস কত আমার সাথে তর্ক করছে। তাই বলে ওদের পেছনে পুলিশ লাগিয়ে দেবে? দোকানিটার বিলাপ শুনতে গেল তিথি। বুকটা ধরপড়িয়ে উঠল তার। আজলানের কাছে ছুটে এসে লোকটা বলল, স্যার ভুল হয়ে গেছে, আমি অনেকদিন ধরে দোকানটা চালাই স্যার, এটা দিয়ে সংসার চলে। সিল পড়বে তোর দোকানে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে যেদিন দোকান চালাতে পারবি সেদিন দোকান খোলার অনুমতি পাবি। বলে ঘাড় বেঁকিয়ে ইশারা করতে দোকানটা বন্ধ করে দেওয়ার তোড়জোড় শুরু হলো। তিথি অবাক চোখ স্বার্থপরতা চেয়ে রইল, যেন ইচ্ছে করে নিজের দম্ভ অহংকার জাহির করার জন্য কাজটা সে জেদের বশে করেছে। তিথির আরো বেশি ঘৃণা জমল লোকটার উপর। বলল, যেখানে সেখানে ক্ষমতার অপব্যবহার না করলেই নয়। আজলাম গর্জে বলল, চুপ। তিথিকে টেনে গাড়িতে এনে বসিয়ে দিল সে। বলল, মঈন, গাড়ি ছাড়ো। ফুড সেফটি ডিপার্টমেন্টের অফিসারগুলো এসে আজলানের সাথে হাতে হাত মিলিয়ে কি যেন বলাবলি করলো। আজলান গাড়িতে উঠে বসতেই দোকানিটাকে ছুটে এসে বলল, ও স্যার, আমার একটা সুযোগ দেন। আজলান জানালার কাজ তুলে দিতে দিতে বলল, আগে গ্লাভস কিনে নিয়ে আয়।
কি পাষাণ তুমি। আজলান মুখ শক্ত করে বসে রইল। তিথি বলল, আমি খেতে গিয়েছি, তাই তুমি প্রতিশোধ নিয়েছো না? এত কিছু যখন বুঝতে পারো তখন আমার সাথে পাল্লা দিতে যাও কেন? তিথি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, তোমার সব দম্ভ একদিন ভাঙবে। আমার মতো মানুষের দম্ভ আছে বলেই তোমাকে এখন অব্দি তেলাপোকার স্যুপ খাওয়াইনি কেউ। তিথি চুপ করে রইল। রাগে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাড়ি ফেরার পর তিথি রাতের খাবারটা খেয়ে দিয়ে আয়েজের ঘরে এসে শুয়ে পড়ল। আয়েজা এসে বলল, ভাবি, তোমার কোমরে মলম দিয়ে মালিশ করতে হবে। ভাইয়া বলল এক্ষুনি যেতে। তোমার ভাইকে বলো ওর সাথে আমার কোনো কথা নেই। এমন করো না প্লিজ, এখন এসে চেঁচামেচি জুড়ে দেবে। তিথি শুয়েই থাকলো। আয়েজা বলল, দেখো তোমাকে ডাকছে। চুপ করে থাকো। আয়েজা বারবার দরজার দিকে তাকালো। আজলান দরজাটা ধপাস করে ঠেলে ঘরে ঢুকে বলল, আশ্চর্য, 3টে ট্যাবলেট খেতে হবে আর মলম লাগাতে হবে, তুমি এখানে এসে শুয়ে পড়েছো। ট্যাবলেটগুলো এক একটা হাতির সাইজের, গিলতে পারবো না, তুমি খাও। আজলান বিছানায় বসে আয়েজাকে বলল। পানি দে। আয়েজা গ্লাস ভরে পানি দিল। আজলান ওষুধের বক্স থেকে ওষুধ বের করতে করতে বলল, তোমার বাবা মায়ের উচিত ছিল তোমাকে 25 বছর বয়সে বিয়ে দেয়া। তুমি 25 বছর বয়সী মেয়ে তো বিয়ে করতে না। আজলান চুপচাপ ওষুধ বাড়িয়ে দিল 2 টুকরো করে। ওষুধগুলো খেয়ে ধপাস করে পড়ে রইল তিথি। আজলান বলল, কামিজ সরাও, মলম লাগাতে হবে। তিথি আয়েজার দিকে তাকালো। আয়েজা লজ্জা পেয়ে বেরিয়ে যেতে তিথি কামিজ সরালো, বলল, তোমার হাত বহুত শক্ত কিন্তু অফিসার। আজলান বক্র হেসে বলল, এই হাতেই মানুষ পিটিয়ে সোজা করি, বুঝলে? তুমি একটা পাষাণ। উফ, একটু ধীরে মালিশ করো, কেমন শক্ত হাত বাপু। কোমর ব্যথাটা সেরে গেলে এক্সারসাইজ করতে হবে। দিস এক্সারসাইজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর প্রেগনেন্ট ওমেন হবে। ওরে বাপরে, ওই হাত পা ছুঁড়ে যে ব্যায়ামগুলো করে সেগুলো। আমার বাচ্চা যদি গুন্ডা হয়। শাট আপ, কামিজটা সরাও ভালো করে। তিথি কামিজ অনেকটা তুলে দিল, বলল, শোনো না, ব্যায়ামগুলো করলে যদি আমার হাতেও তোমার মতো এরকম খোয়া খোয়া মাংস হয়। এগুলোকে সিস প্যাক বলে, স্টুপিড। তিথি হেসে উঠে মুখ বিকৃত করে। খোয়া খোয়া মাংসগুলোকে নাকি 6 প্যাক বলে। দেখলে ঘৃণা লাগে, ইচ্ছে করে কামড়ে গোস্তগুলো ছিঁড়ে ফেলি। আবার সেগুলো নিয়ে নাকি দম্ভ দেখায়। যেসব মেয়ে মানুষ এই খোয়া খোয়া গোস্তগুলো দেখে কাঁচিত হয়ে পড়ে যায়, সেগুলোর মাথায় নির্ঘাত সমস্যা আছে। আজলান মাথা নেড়ে বলল, হ্যাঁ, সবাই পাগল, শুধু তুমি ভালো। যে মুখে বললে ওই মুখে একটা চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না। আমার পেট ভরা, 2 প্লেট ফুচকা, 1 বাসন ভাত, আর তোমার বাচ্চা মিলে আমি টইটম্বুর। মলম মালিশ করে শেষে আজলান বলল, চলো এবার। আমি এখানে থাকবো। তোমাকে মেঝেতে শুতে হবে, ফোমের বিছানায় শোয়া যাবে না। তাও এখানে শুবো। আজলান তাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি ওখানে বিছানা অবধি ঠিক করে ফেলেছি, সবসময় মাথা নষ্ট করার তালে থাকো। তিথি শক্ত করে তার গলা জড়িয়ে রাখলো, বলল, তুমি রাতে আবার দুষ্টুমি টুষ্টুমি করবে না তো, ডেপুটি অফিসার? হোয়াট ইজ অফিসার? তিথি হাসতে হাসতে বলল, কিচ্ছু না। তুমি আমার সাথে মেঝেতে না শুলে আমি কিন্তু আয়জার রুমে চলে যাব বস। ওকে। ব্যাপার কি বলো তো, তুমি আজকাল পোল্টি খাচ্ছ তোমার বাচ্চার জন্য। হ্যাঁ। গুড বয়। আজলান ঘরে ঢুকে তাকে মাদুর আর কাঁথার বিছানার উপর বসিয়ে দিল। তিথি তাকে সহ ধরে শুয়ে পড়ে বলল, আজকে তোমাকেও আমার সাথে শুতে হবে বুদ্ধু, নইলে বুঝবে কি করে এভাবে ঘুমাতে কত মজা। যাই হোক, একটা চুমু খেয়ে ফেলো তো, মুড সুইং হচ্ছে বুঝলে। আজলান একটু ঝুঁকে তার মুখ শুকে বলল, অসম্ভব, ঔষধের ঘ্রাণ। তিথি হেসে উঠে বলল, কাল তো ব্রাশ করিনি, তবুও খেয়েছো, আজও খেয়ে ফেলো। তুমি আদর করলে তোমার বাচ্চা পেটের ভেতরে একেবারে খুশিতে লাফিয়ে ওঠে। তখনই আয়জা দরজার কাছে দাঁড়িয়েছে ওষুধের বক্সটা নিয়ে। দুজন দুজনকে ছাড়ার আগে আয়জা যে পথে এসেছে সে পথে পালিয়েছে। আজলান বলল, দরজা খোলা আছে, সেদিকে তোমার হুঁশ নেই? তিথি গড়াগড়ি খেয়ে বলল, আদরের পিনিক উঠলে সেসব মনে থাকে না বস। আজলান দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট ইজ পিনিক? অর্থনীতিবিদদের ভাষায় একে চাহিদা বলে, আর তুমি যদি তৎক্ষণাৎ একটা আদর দাও সেটা হবে ভোগ। আমি যে হুটহাট আদর চাইতে পারি সেটা হচ্ছে ভোগ প্রবণতা। আজলান দরজা বন্ধ করতে গেল।
আচ্ছা, শাশুমা বলল তুমি নাকি বিয়ে শাদী করতে চাওনি, সেটা কেন? আমার অনেক রেস্ট্রিকশন আছে, সবাই আমার সাথে মানিয়ে নিতে পারবে না, যার স্পষ্ট উদাহরণ তুমি। জোর করেছে সবাই মিলে, তাই করেছো? হ্যাঁ, আবার না। তিথি আরেকটু গড়াগড়ি খেয়ে বলল, করলে ভালো কথা, কিন্তু আমার মতো কালনিকে কেন? সেটা তোমার শ্বশুর আব্বা জানে। গো অ্যান্ড আস্ক হিম। তিনি বলেছেন তুমি আমার ছবিটা বেছে নিয়েছিলে। বলেই জোরে হেসে উঠল। আজলান রেগে গিয়ে বলল, এটা তো হাসির কি আছে? আমি কি জানতাম তুমি অসভ্য? তিথি চোখ দুটো টেরা করে তাকিয়ে বলল, আমি শাকচুনি সেটা বোঝনি না? আহারে রে, হতাশ, খুবই হতাশ। এক্সারসাইজ করছি। আজলান তার পা সরিয়ে দিয়ে বলল। সোজা ঘর থেকে বের করে দেব মেহবুব। তিথি এবার নিজেকে উঠিয়ে দিল তার গায়ের উপর, বলল, এটাকে কোন এক্সারসাইজ বলে অফিসার? আজলান হঠাৎ দমফাটা হাসিতে ফেটে পড়ল। তিথি হাসতে হাসতে কেঁদে উঠল, জোরে কাঁদল। কাঁদতে কাঁদতে আজলানের বুকের কাছে শার্টে নাকের পানি মুছে দিয়ায় যেখানে 10টা চুমুর পাওয়ার কথা সেখানে পেল শুধু 2টো। বাকি 8টা না পাওয়ার দুঃখে তিথি কেঁদে দিল। বহুদিন সে এভাবেই কাঁদেনি। কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, ঘুমটাও ভালো হয়েছে তিথির। অবশ্য স্বামী শখ পেলে সেদিন খুব এমনিতেই ভালো হওয়ার কথা, কিন্তু তিথির ঘুম বেশি ভালো হয়েছে ফাটাকেস্টের হাসি দেখে। বিয়ের পর হয়তো এই প্রথমবার সে ফাটাকেস্টকে হাসতে দেখেছে। যারা হঠাৎ করে হাসে তাদের হাসি দেখলে মনে হয় এত সুন্দর দৃশ্য আর হতেই পারে না। লোকটা সচরাচর হাসে না, তিথির সাথে একদমই না। শৈশব থেকেই একটা কড়া নিয়মের মধ্যে বড় হওয়া আজলান শেখ হয়তো এমন এলেবেলে অগোছালো উশৃঙ্খল মেহবুবা মাহনুরের মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চায়নি। হয়তো চেয়েছে একজন ফিটফাট গোছালো সুশৃঙ্খল শান্ত ভদ্র সংযমী টিপটাপ গোলগাল গোছের সংসারী মেয়ে, যে হাসবে কাঁদবে কথা বলবে, কিন্তু তার আওয়াজ ঘরের বাইরের মানুষের কানে যাবে না। যাকে বকলে রাগ করবে, অভিমানে হয়তো গাল ফোলাবে, বুকে মুখ লুকিয়ে কাঁদবে, বিনিময়ে 1000টা আবদার করবে। সেখানে তারও রাগ ভাঙানোর সুযোগ থাকবে, কিন্তু উল্টো চেঁচামেচি করবে না। যার প্রতিটা কাজ হবে নিখুঁত, যার হাতের ছোঁয়ায় ঘরের প্রতিটা আনাচে কানাচে হয়ে উঠবে ঝকঝকে তকতকে। কিন্তু এই জায়গায় মেহবুবা মাহানুরের মতো এমন বাচাল চঞ্চলমতি দুরন্ত ঠোঁটকাটা উশৃঙ্খল অগোছালো মেয়েকে দেখে পাগলপাড়া দিশেহারা আজলান শেখ একের পর এক বিস্মিত হচ্ছিল। তখন মেহবুবা মাহানুর তাতে আরো তেল মশলা যোগ করে দিল নিজের বোকামি দ্বারা। আজলান শেখ চুপচাপ তার কাজ চলন বলন দেখছিল প্রথম দিন থেকেই। চোখের সামনেই যেন নিজের একটা বিপরীত প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল সে। পিতার উপর রাগ চেপে চুপচাপ ঘরের বধূকে পর্যবেক্ষণ করতে গিয়ে বিয়ের পরের দিনই তার বৈপরীত্য টের পেল সে। হিসেব নিকেশ করে গুছিয়ে কথা বলা আজলান দেখল তার বধূর প্রোনাউন্সিয়েশনই ঠিকঠাক নেই। লাগামহীন প্রকাশভঙ্গি, কনসিডারেশন লেভেল 0, ম্যানার্স আয়ত্ত করেনি। সবাইকে নিজের মতো করে ভেবে নেয়, সবাইকে তার নিজের ভাষায় বোঝাতে চেষ্টা করে। শুধু তাই নয়, আজলান দেখলো তার বিয়ে করে আনা নতুন বধূ একটা শাড়ি খুঁজতে গিয়ে সবকটা কাপড় চোপড় এলোমেলো করে তার মধ্যে বসে আছে। এমনকি তার আয়রন করা সব কাপড় চোপড় বিছানায় পড়ে আছে এলোমেলো হয়ে। যেখানে ল্যাভেন্ডার, রোজি ব্রাউন, ট্যান, অলিভ, ধূসর ইত্যাদি ইত্যাদি শীতল রঙগুলো শাড়ি আর সালোয়ার কামিজ এনে ভরিয়ে দিয়েছে আজলান শেখ। সেখানে তিথির পছন্দ টকটকে লাল, কমলার, হলুদ, সবুজ রঙের পোশাক। 1000টা পছন্দ অপছন্দের ভিড়ে আজলান শেখের কাছে তিথির ভেজা চুলে মুখ ডুবিয়ে আদর করাটা পছন্দের হলেও চুল বেয়ে গড়িয়ে পড়া পানিতে ভিজে যাওয়া ব্লাউজের পিঠ একদম অপছন্দ। কিন্তু সেই অপছন্দের কাজটাই যেন তিথির ভারী পছন্দের। ভালো করে চুল না মুছে তোয়ালে ছাড়িয়ে নেওয়াটা তার একটা বাজে অভ্যাস। মাথার এক গাদা লম্বা চুলগুলো না আশ্রে মোচড়াতে মোচড়াতে রমলা চাচির মতো উঁচু করে বেঁধে রাখাটা যেখানে তিথির পছন্দ আর স্বস্তি, সেখানে তার চুলের বেনিতে গেঁথে দেওয়ার জন্য আজলানের আনা ফুলের জায়গা হয়েছে জানালার ওপাশে। বিয়ের 2 দিনের মাথায় তিথির পিরিয়ড দেখা দিয়েছে। পিরিয়ডকালীন সময়ে সে আজলানের ধরের কাছে আসেনি। বিয়েতে আসা এক মুরব্বী নাকি তাকে বলেছে ওইসব হলে তার স্বামীর আশেপাশে যেতে না। মাটিতে সুতো, তিথি আশেপাশে আসা তো দূর, জরুরি কাজে ডাকলেও আভিরাকে দিয়ে বলে পাঠালো, তোমার মামাকে বলবে আমি নাপাক নাপাক। তোতা পাখির মতো হুবহু নকল করে আভিরা এসে সেটা বলাতেই আজলান স্তব্ধ। একটা নর্মাল বিষয়কে সে নাপাক নামাক বলে ঘৃণা ধরিয়ে দিয়েছে। তারপর থেকে আজলান তাকে বিছানায় আর ডাকেনি। না ডাকায় সে আরেক রাত। সুস্থ হওয়ার পর বিছানায় বসে নাক টানতে টানতে বলল, আমি ভালো হয়ে গেছি। হোয়াট? মানে এখন ওসব শেষ। কোন সব? ওইসব আর কি, নাম ধরলেও ঘৃণা লাগে আমার। আউট। তুমি ওখানেই থাকবে।
তিথি কেঁদে কেঁদে রেগে মেগে 2-3 রাত মেঝেতে শুয়েছে। তারপর এক ঝড়ের রাতে বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বিছানে উঠে বরের বুকে মুখ গুজে যেতেই যখন আরাম পেল আর নামেনি। আজলানের ঘুমন্ত মুখটার উপর আলতো হাতে চড়াতে চড়াতে বলল, ছেলেদের ওগুলো হয় না জানি, অন্য কিছু হয় না। আজলান জবাব দিল, হয়। তিথি ইয়ক বলে এক লাফে দূরে যাবে, তখনই খপ করে ধরে তাকে নিজের জিম্মায় নিয়ে নিল আজলান। বুকের নিচে চাপা দিয়ে বলল, বউ থাকলে কিচ্ছু হয় না, না থাকলে হয়। ঘুমাও তো, ডিস্টার্ব না করে। তিথি ফিস ফিস করে বলল। ওগুলোকে স্বপ্নদোষ বলে। তা শুনে আজলান তাকে সোজা ঘর থেকে বের করে দিয়েছে। পরে আবার মায়া লাগলো কান্না শুনে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ঘরে ঢুকিয়ে আনলো ঠিকই, কিন্তু মেঝেতে ঘুমাতে হয়েছে তিথিকে। ওখানে ঘুমাতে ঘুমাতে সে বড় দুঃখ নিয়ে কেঁদে পড়ল। ও এই জন্যই তুমি অত পারফিউম ইউজ করো, বুঝি বুঝি সব বুঝি। আজলান রাগ করে কয়েকটা দিন একদম কাছে ডাকেনি তাকে। তিথি তাও শুধরালো না, নিচ থেকে উঠে এলো না, উল্টো বলল, তুমি সুস্থ হলে আমাকে ডেকো, বর ছাড়া ঘুম আসে নাকি? আজলান দ্বিধায় পড়ে গিয়েছিল সে হাসবে নাকি কাঁদবে, নাকি এই মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। আজলান র্যাবের সদর দপ্তরে একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে। বাড়ির সবাইকে বলে গেল, তিথিকে কিছু বলেনি। গেল যে গেল, প্রায় 15 দিন পার হয়ে গেলেও বাড়ি আসার নাম নেই। তিথি তার কাজবাজ নিয়ে অত মাথা ঘামায় না। শুনেছে সে একটা ট্রেনিং এ গিয়েছে। ট্রেনিং শব্দটা শুনলেই তিথি বড় খুশি হয়। এতে করে আজলান শেখ বাড়িতে থাকে না, তাই সে মুক্ত বিহঙ্গের মতো উঠতে পারে। বিয়ের পর তার এক মামাতো ভাই বলেছে, তোর বর ক্রসফায়ারে মানুষ মারে। তা শুনে তিথি অবাক হয়নি। জাজ্জেল লোকটাকে দেখলেই তার জান্তবের মতো লাগে। এতদিনে তাকে মারেনি এই বেশি, কিন্তু একদিন ঘরে ব্রাউনিং সেমি অটোমেটিক পিস্তল আবিষ্কার করা তিথি যেন নিজের মধ্যে ছিল না। কি ভয়ানক জিনিসপত্র ঘরে রাখে লোকটা। আজলান দেখা মাত্রই কেড়ে নিয়েছিল। তিথি আর একটা শব্দও করেনি। তাকে চুপসে যেতে দেখে আজলান কোনা দৃষ্টিতে তাকিয়েছিল। এটা খায় না, মাথায় দেয়, এই প্রশ্ন কেন জিজ্ঞেস করেনি সেটাই আজলানকে ভাবাচ্ছিল তখন। তিথির মাতৃকালীন সময় 6 মাস, পেট সামান্য উঁচু হয়েছে। এখন হাঁটতে চলতে একটু অসুবিধা হয়, তবুও সে হাঁটে, ক্ষেত্র বিশেষে দৌড়ায়ও। আম্বিয়া বেগমের যত্নার্থীর এখন একটু বেড়েছে। আতিফা বাচ্চা কাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে। আয়েজার বিবাহের প্রস্তাব আসছে কয়েকদিন পর পর। বাচ্চাটা পৃথিবীতে আসার অপেক্ষা আছে, সবাই তাই আর কোনো দিকে মনোযোগ দিচ্ছে না। আজলান ট্রেনিং এ গিয়েছে শুনে হঠাৎ করে একদিন মফিজুর রহমান নিজে এসে হাজির হলেন শেখ বাড়িতে। তিথি তো মহা খুশি। ফাটাকেষ্ট না থাকলে একের পর এক খুশিতে মেতে থাকে সে। মেয়েকে দেখে মফিজুর রহমান আবেগী হয়ে পড়লেন। তিথির স্বাস্থ্য বেড়েছে আগের চাইতে, গায়ের রংটা খুলে গিয়েছে, হাত পা হৃষ্টপুষ্ট হয়েছে। মা একটা ভাব চলে এসেছে তার মধ্যে। পরনে ছাইরাঙা মেক্সিটাতে তাকে কি সুন্দর মানিয়েছে। মেয়েটা যত্নে আছে দেখে ওনার মন জুড়িয়ে গেল। মেয়ের শ্বশুরবাড়ির মানুষ একটু ঠাটবাট বজায় রেখে চলেন, এটা তিনি জানেন। যেহেতু মেয়েকে বড় ঘরে বিয়ে দিয়েছেন, সেহেতু আসার সময় একটু সংকোচে ভুগেন। জামাইটা ঘাটতারা গাদ্দার বলে ওনার দুঃখ হয়, নইলে মেয়েটা ঠিক জায়গায় গিয়ে পড়েছে। কিছুদিন আগে সংসারটা একেবারে ভেঙে যাচ্ছিল। মেয়েটাকে পাঠিয়েই দিয়েছিল শাশুড়ি। ফোনে বলল, আদব কায়দা শিখিয়ে তারপর বিয়ে দিতে পারেন নাই মেয়েকে। মফিজুর রহমান বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তখন। বাচ্চা আসার খবর শুনে তাও একটু দমেছে সবাই। মেয়েটাকে ফিরিয়ে নিয়ে গেছে, কিন্তু তার 3 মাসের মধ্যে মেয়ে নিজেই কেঁদে কেটে চলে এলো। জানালো তার বর তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ জানতে চাইলে বলল, বাবা ওই আমি শুধু বলেছি আমার কলেজের একটা বান্ধবী খুঁতে ভীষণ পরিষ্কার, নাক সিটকানো টাইপ, ডেপুটি অফিসারের সাথে একদম মিল আছে। ওর গায়ের রঙও একেবারে লাল টকটকে, আমার মতো কালোনি নয়। থুতনির নিচে একটা তিল আছে, গালে 2 বড় বড় টোল পড়ে, একেবারে নায়িকাদের মতো দেখতে। মানে তোমার জামাইয়ের মনের মতো মেয়ে যাকে বলে। বললাম আমাকে ছেড়ে টেড়ে দিলে সমস্যা নেই, আমি কিচ্ছু বলবো না, কিন্তু বিয়ে শাদী করলে বলো, ওই মেয়ের সাথে তোমার একেবারে সব কিছুতে মিলে যাবে। ওর সাথে তোমার হাত করিয়ে দিব। ওর দাঁতগুলো একেবারে সাদা চকচকে, ব্রাশ না করলেও চলবে, চুলে শ্যাম্পু না দিলেও খুশবু থাকে, কাপড় চোপড় ধুলো ময়লা লাগতে দেয় না। যে রঙের কাপড় পরে সেই রঙেই তাকে মানায়। তোমার মতো সেকেন্ডে সেকেন্ডে হাত ধোয়ে। আরও কিছু কথা বলেছি যেগুলো তোমাকে বলতে পারছি না। আর এই কথাটা বলে শেষ করে উঠতে পারিনি, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল একেবারে বাড়ি থেকে। ভাবো একবার, ভুল কি বলেছি আমি? এমন লোকের সাথে কি সংসার করা যায়?
ঠাট্টা মশকরা না বুঝলে সেই সব নিরামিষ মানুষের সাথে ঘর সংসার করা যায়? তুমি বলো আমার দোষ কোথায়? মফিজ সাহেব রেগে মেগে বললেন, গোলামের পুত একবারই গাড়ি চুরিয়েছে, শুধু সেসবের কারেন্ট দেখায়, ওর কারেন্টের খ্যাতাপুরি। শুধু কারেন্ট দেখায় না, তেলে যেন পানি পড়ছে ওইভাবে ছ্যাঁত করে ওঠে আমি কোনো কথা বললে। আসলে বাবা, সত্যি কথা কি জানো, আমার কথাগুলো একদম ঠিক জায়গায় গিয়ে লাগে, তাই অমন করে। মফিজুর রহমান মেয়ের কোনো ভুল দেখতে পাননি। মেয়েটা একটু কথাবার্তা বেশি বলে, বয়সী বা কত যে গুছিয়ে কথা বলতে পারবে। অত বড় দামড়াটা যদি একটা বউ সামলাতে না পারে, এইটুকুনি মেয়েটার কথায় রেগে মেগে আগুন হয়ে যায়, সেখানে আর কি বলার থাকতে পারে। তবে মালেকা বেগম মেয়েকে বেশ শাসিয়েছেন। এই মহিলা মেয়ে জামাইয়ের অন্ধভক্ত, ওই দামড়াটা যা বলবে সেই মহিলা তাতেই মাথা নাড়বে। মফিজ সাহেব অমন মেরুদণ্ডহীন না। শ্বশুর জামাইয়ের মধ্যেকার সম্পর্ক বজায় থাকার জন্য উনি মান সম্মানের কথা ভেবে ফোনে কিংবা সামনাসামনি কিছু বলতে দ্বিধা করলেও মেয়েকে বারংবার সাহস দেন, বলেন, ওই দামড়ার কথা গায়ে মাখলে চলবে না। ওই গোলামের পুতের গায়ের চামড়া মোটা, ঘাড়ের রগ তেড়া, তাই এমন করে। সেসব কথা কাটাকাটি দুশ্চিন্তা তো গেল, ডিভোর্সের কথা পর্যন্ত উঠে এলো, বাচ্চার অ্যাবর্শনের কথা পর্যন্ত উঠলো। আবার কি মনে করে দামড়াটা হঠাৎ সেদিন বাড়ি বসে মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, তার কারণটা আজও জানতে পারলেন না মফিজ সাহেব। অবশ্য তারপর আর কোনো বিচার দেয়নি মেয়ে। বাচ্চার কথা ভেবে হয়তো দামড়াটা শুধরে গেছে, কিন্তু অত শুধরালো কই। মেয়েটার উপর অত্যাচার অপমান করা কমিয়েছে, কিন্তু দামড়াটার ঘাটতারামি কমেনি। এই তো ট্রেনিং এ যাওয়ার কয়েকদিন আগে বাজারে হঠাৎ দেখা হলো শ্বশুর জামাইয়ের। মুখে মাস্ক পরেছিল, তবুও মফিজ সাহেব তাকে চিনে ফেললো। এগিয়ে গিয়ে কথা বলতেই তাকে বলল, ওদিকে পচা মাছ বিক্রি করে, ওদিকে কি করছিলেন? দেখি কি কিনেছেন। মফিজ সাহেব থলে খুলে দেখালো। তিনি লইট্টা মাছ কিনেছেন 2 কেজি। একটু নরম হয়েছে, কিন্তু খাওয়া যাবে। ওনার অল্প রোজগারের টাকায় সংসারটা চলে, সেখানে বড় বড় রুই কাতলা খাওয়ার সামর্থ্য নেই। সেজন্য মেয়েটাকেও এই অবস্থায় নায়র আনতে পারছে না, ভালো মন্দ খাওয়াতে পারবে না বলে। লজ্জা শরম পাশে রেখে মাছগুলো দেখিয়ে ফোকলা হেসে বললেন, তোমার শাশুড়ি বড় পছন্দ করে লাইটটা মাছ। আজলান জিজ্ঞাসা করলো, এগুলো মনে হয় ফ্রেশ, লইট্টাগুলো না। দেখি দেখি পলিথিনটা খুলুন। মফিজ সাহেব পলিথিন খুলতে আজলান বলল, ফ্রেশ লইট্টা চেনার উপায় হচ্ছে এরা লাল রঙের হবে, যেগুলোতে অলরেডি পচন ধরেছে সেগুলো ধূসর রঙের হয়ে যাবে, গন্ধ ব্যাপক, মাছের গা নরম হয়ে আসবে। আপনার চশমার পাওয়ার কমেছে নাকি? নাসার রন্ধ্রে কোনো সমস্যা? মফিজুর রহমান চুপ করে রইলেন। দামড়াটা ভরা বাজারের মধ্যে ইজ্জত সম্মান রাখবে কিনা কে জানে। মাছগুলো নিয়ে মাছওয়ালাকে ফেরত দিয়ে বলল, এসব মাছ পচে গেছে, বয়স্ক মানুষ পেয়েছিস বলে ধরিয়ে দিয়েছিস নাকি? মাছওয়ালা বলল, সবাই কিনতেছে বদ্দা, আপনি কিনলে কিনেন, না কিনলে অন্য মাছ কিনেন। হাটের দিনে ঝামেলা করেন না। ফরমালিন দেওয়ার পরও টাইম ওভার হওয়ায় সেগুলোতে পচন ধরেছে, তারপরও সেগুলো বেচছিস, আবার গলাও পাকাচ্ছিস। মাছ বিক্রেতা বলল, জোর করে তো বেচতেছি না। সস্তায়ও তো বেচছিস না, ওই দোকানে যত দিয়ে বেচছে তুইও সেই দামে বেচছিস, তাহলে তফাৎ রইল কোথায়? দোকানদার অন্য ক্রেতার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল, তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেল। আজলান মাছগুলো ঢেলে দিয়ে বলল, ভালো থেকে মাছ দে, নয়তো টাকা ফেরত দে। মাছ বিক্রেতা এবার রেগে গিয়ে বলল, ওই মিয়া, অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, আপনি পাইছেনটা কি? কম টাকার মাছ কিনে আবার বাহাদুরি, সমস্যা কি? হ্যাঁ, বলতে না বলতে লোকটা একেবারে অভদ্রের মতো চেঁচিয়ে মানুষ জড়ো করে ফেলল। মফিজুর রহমান বিপাকে পড়ে গেলেন, বললেন, ওরে রাগাস না, ও আমার মেয়ে জামাই, আইনের মানুষ, কথা বাড়াস না ভাই, অযথা ঝামেলা বাড়বে। মাছ বিক্রেতা ঝিমিয়ে গেল। সেখানে আশেপাশে বাজার পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন। তিনি এসে আজলানকে দেখে বললেন, আপনাকে চিনতে পারেনি, তাই এমন ভুল করছে, আর কখনো এমন হবে না। ওই স্যারের কাছে মাপ চা। মাছ বিক্রেতা চুপসে গেল, মাথা নত করে রইল। আজলান বলল, ওসব নাটকের দরকার নেই, কথাটা ভালো করে শোন। এখানে যত পচা মাছ আছে সব ভাগাড়ে ফেলবি, সব এখান থেকে সরা, ভালো মাছগুলো সামনে রাখ। এই যাদের যাদের পচা মাছ আছে সবাই ওর মতো ভাগাড়ে ফেল পচা মাছগুলো। একটা ছোটখাটো ভিড় জমে গেল সেখানটাতে। ঝামেলা কমে যেতে শেষমেশ কি যেন কিনে দিয়ে থলেটা ওনার হাতে ধরিয়ে দিয়ে দামড়াটা বলল, সোজা বাড়ি যান, আপনারা বাপ মেয়ের কারণে আমার মাথা নষ্ট হবেই। যেখানে যাই
সেখানে একটা না একটা ঝামেলা না হয়ে শান্তি নেই। মফিজ সাহেব থলেটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। আজলান ভুরু কুঁচকে বলল। কোনো সমস্যা? মফিজ সাহেব সাহস করে মৃদুস্বরে বললেন, বলছিলাম কি বাবা, ওর মা বলেছে একটু ওকে নিয়ে যদি তুমি বাড়ি আসো। আসলে মায়ের মন তো এই সময় মেয়েকে একটু কাছে রাখতে চায়। আজলান সরাসরি মুখের উপর বলে দিল, অসম্ভব, ওর ট্রিটমেন্ট চলছে। ওর পেছনে গাদার খাটুনি খাটছে আমার মা বোন মিলে। এই সময় ওখানে যাওয়া মানেই রুটিনের হেরফের হওয়া। ওসব বাজে আবদার করে লাভ নেই। যান বাড়ি যান। মেয়ের জন্য অত দরদ থাকলে গিয়ে দেখে আসবেন। মফিজ সাহেব ভীষণ রেগে গেলেন। মনে মনে বললেন, শালা তোরে যদি আমি কোনোদিন ফাঁদে ফেলতে পারি, আমার নামও মফিজুল রহমান নয়, তোর ঘাড় তারামে আমি ছুটিয়ে দিব। বাড়ি ফিরে মালেকা বেগমকে সব বলতে উনি গর্বের সাথে বললেন, ভাবা যায় আমাদের জামাই কত বড় গুর্দাওয়ালা মানুষ। গুরুদাওয়ালা না, গাদ্দার ব্যাটা লোক। সবাইকে এক জায়গায় জড়ো করে ফেলেছে এক চিল্লানি দিয়ে। আমার মেয়ে ঠিকই বলে, সকাল বিকেল নিয়ম করে ও চিল্লানি শুনে হার্টের রোগ হতে বেশি সময় লাগবে না। মালেকা বেগম থলে থেকে বড় একটা কাতলা মাছ, তাজা লইট্টা মাছের পলিথিন, সাথে টমেটো, কাঁচামরিচ আর শাকসবজি বের করতে করতে বললেন, যাই বলো আমার জামাই কিন্তু লক্ষ্মীটি। আজ বাজার থলেটা ভরে গেল তার ভাগ্যে। বাবাকে পেয়ে তিথি যেমন খুশি হলো তেমন রাগ দেখালো। কেন এতদিন একবারও তাকে দেখতে আসেনি, মাকে কেন আনেনি, তার ভাইটাও কেন আসেনি। মফিজ সাহেব বললেন, তোর বর তো নেই, আজ যাবি? কয়েকদিন থেকে চলে আসবি আর কি। তোর শাশুড়িকে আমি বুঝিয়ে বলি। তিথি খুশি হয়ে গেল, বলল, আমার শ্বশুর আব্বাকে বললে হয়ে যাবে, কিন্তু ওই লোক না শোনে মতো। শুনলে দেখবে উড়ে উড়ে চলে এসেছে আমাকে জব্দ করতে। মফিজ সাহেব অনেক অনুরোধের পর আম্বিয়া বেগম রাজি হলেন। আফতাব শেখও অনুমতি দিল। আয়েশা বলল, ভাইয়ার সাথে বাবা কথা বলবে, তুমি চিন্তা করো না ভাবি, কিন্তু সাবধানে থেকো, হ্যাঁ, নইলে আমাদেরও রক্ষে থাকবে না। তিথি মনে মনে বলল, আমি একবার শুধু বাড়িতে যাই, তারপর নিজে ফোন করে জানিয়ে দিব ফাটাকেষ্টকে। চিল্লাক সেখানে বসে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সন্ত্রাস বিরোধী অভিযানে 12টি হত্যা সহ 8টি মামলার দায়ে আসামি হান্নানকে ক্রসফায়ারে মৃত্যু দেওয়ার আদেশ কার্যকর হয় গত রাত 12টার দিকে। তন্মধ্যে শুটারের একজন ডেপুটি কমান্ডার আজলান শেখও ছিল। অভিযান শেষ হওয়ার পর বেলা 3টের দিকে সে বাড়ির পথে রওনা দিয়েছিল। তিথি তখন সেজে গুজে ঠোঁটে লালডাঙা লিপস্টিক মেখে, মুখে প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন লাগিয়ে, লুজ পাউডার লাগিয়ে, ঘষে মেজে, গালের দুপাশে ব্লাশ লাগিয়ে, তারপর হাইলাইটার দিয়ে সেজে গুজে বসে আছে। আয়নায় বারবার নিজেকে দেখে লাল হচ্ছিল সে। ফাটাকেস্টের সাথে থাকতে থাকতে সে সুন্দর স্মার্ট হয়েছে, তা বলতে বাকি রাখে না। নিজের মুখটা চকচক করছিল দেখে লজ্জা পাচ্ছিল সে। এবার সে বুঝতে পারলো এতদিন সে অসুন্দর ছিল না, গরিব ছিল। খুশি মনে নিচে নেমে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করে আইজা আর রমলা চাচির সাথে গলাগলি করে হেসে খেলে বাবার সাথে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। বোরকাটা সবেমাত্র হাতে নিয়েছে, তখনই সদর দরজা পার হয়ে মইন ঢুকে এলো সুটকেস হাতে। মইনের পিছু পিছু ঘটঘট পায়ে হেঁটে বাড়িতে আজলান শেখ ঢুকলো ব্ল্যাক ইউনিফর্মে। জার্নি করে ক্লান্ত, তারপরও তেমন তেজ হাঁটার ধরন আর চোখের নিস্তেজ চাহনির ধার। তেহিকে আর চোখে থেকে হাঁটতে হাঁটতে আম্বিয়া বেগমের কথা জবাব দিল, ও মা, না জানিয়ে এলে যে? বলে এলে এত সুন্দর একটা নাটক মিস করে যেতাম। মেহবুব, ঘরে এসো, কুইক। তিথির কান্না আটকে রইল গলার কাছে। আইজা ঠান্ডা শরবত নিয়ে ঘরে এসে দেখলো আজলান কোচের উপর শুয়ে আছে। আইজা ডেকে বলল, ভাইয়া শরবত এনেছি। টেবিলে রেখে দে। আইজা মাথা নেড়ে গ্লাসটা বেডসাইড টেবিলে রেখে বেরোনোর সময় শুনতে পেল, মেহবুবকে ডেকে দে। ওর বাবা কখন এসেছে? এই তো 3টের দিকে। বল আমি ডাকছি। আচ্ছা। আইজা বেরিয়ে গেল। তিথি ঘন ঘন চোখ মুচ্ছিল মফিজ সাহেবের পাশে বসে। আফতাব সাহেব বললেন, আমি তো বলছি তোমাকে যেতে, তুমি কাঁদছো কেন? তিথি চুপ করে রইল। সে এখন বাবার সাথে চলে যেতেই পারে, কিন্তু তারপর কি ঝামেলা হবে তা বলার বাইরে। অসুস্থ শরীরে এত ঝুঁকি ঝামেলা তার ভালো লাগে না। আইজা এসে বলল, ভাইয়া তোমাকে ডাকছে ভাবি। আম্বিয়া বেগম বললেন, ভাইজান, ওর মারে নিয়ে আসেন কাল, কিছুদিন এখানে থাকবে। আপনার জানা কথা ও নিয়মটিতে যেন চলতে পারে, তাই এখন ওরা কোথাও যেতে দিবে না। আপনি কাল ওর মা আর ভাইকে নিয়ে আসেন। মফিজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা কাঁদিস না, আমি তোর মাকে নিয়ে আসবো। সত্যি মিছা কথা বলবা না আব্বা? মফিজ সাহেব হেসে ফেলে বলল, তোর আব্বা মিশা কথা বলে না। আচ্ছা, আইজা টিস্যু দাও।
আইজে দৌড়ে তার ঘরে গিয়ে টিস্যু বক্স নিয়ে এলো। তিথি সেখান থেকে টিস্যু নিয়ে ঠোঁট দুটো মুছতে মুছতে ঘরে গেল। আজলানকে উদাম গায়ে কোচে শুয়ে চোখ বুজে থাকতে দেখে বেরিয়ে বলল, আসা মাত্রই কাপড় চোপড় খুলে ফেলেছে বেশরম লোক। ওরকম গায়ে দেখলে তিথির তাকে লুচ্চা লুচ্চা লাগে।